লেখিকা মধুস্মৃতি রায় সরকারের অলকায়ন। হাতটা কেঁপে হাতের পেন্সিলটা তার গন্তব্যস্থল থেকে বিপথে পাড়ি দিয়েছে। হঠাৎ করে আসা টেলিফোনের শব্দে একটু ঘাবড়েই গিয়েছিল অলকানন্দা। তার বুটিকের শাড়ির ডিজাইনগুলো ড্র করার জন্য এই দুপুরটাই তার বেস্ট সময়। তাই এই সময় ফোন আসায় মানুষের বিরক্তি প্রকাশ স্বাভাবিক। তার উপর এই ভর দুপুরে তাও কিনা বাড়ির ল্যান্ডলাইনের কথা মনে করতেই তার বুকটা হঠাৎ কেমন ছলাৎ করে উঠল। খানিকটা প্রস্তুত হয়ে ফোনটা ধরেছে সে। হ্যালো, অলকানন্দা স্পিকিং। কে বলছেন? হ্যালো নন্দা। প্রস্তুত হয়ে ফোনটা তো ধরেছিল সে, তাহলে কেন এই কণ্ঠস্বর তাকে আবার অপ্রস্তুত করে দিল? চিনতে ভুল করছে না সে। 5 হোক 10 হোক আর 20 বছরই হোক, এই আওয়াজ চিনতে সে কোনোদিন ভুল করবে না। এটা তো তার খুব পরিচিত আওয়াজ। নন্দা পারফেক্ট। এই তোকে না নন্দা নামেই ডাকবো আমি। ওই অলকানন্দা ফন্দা আমার দ্বারা হবে না। নন্দা কি সহজ নাম? কে রেখেছিল রে তোর এই নামটা? এত বড়। আমারটা দেখেছিস? অয়ন, অয়ন সেন। অয়ন, অয়ন সেন। চিনতে পারছো? আমি অয়ন বলছি নন্দা। বিজি বুঝি? আসলে দেখুন, আমি এখন বিজি। আপনি পরে ফোন করবেন, এভাবেই বলতে চেয়েছিল সে। আর এই কথাগুলো বললেই তো সব ঝামেলা শেষ হয়ে যেত, কিন্তু তার মুখ দিয়ে শুধু হু বেরিয়ে এলো, যেন কোনো অজানা শক্তি তাকে ওই কথাগুলো বলতেই দিল না। নন্দা, অলকানন্দা। হ্যাঁ, ওই নন্দাটাই বেরিয়ে যায়, মানে যাচ্ছে। কতবার তোকে বলেছি নন্দা বলবি না? আমার দাদু কত আদর করে নামটা রেখেছিল জানিস? আমার তো ভারী পছন্দ, আর এটা এমন কিছু বড়ও নয় যে বলা যাবে না। অলকানন্দা নামের মানে জানিস? স্বর্গের নদী। আর এই নামে একটি নদীও তো আছে, জানিস না বুঝি? আর শোন, তুই কি বিয়ের পরও আমাকে তুই বলেই ডাকবি? তুমিটা বরঞ্চ আমরা দুজন এখন থেকে প্র্যাকটিস করে থাকি। একটু বিজি ছিলাম, কিছু বলবে? আবার কিছুক্ষণ নিশ্চুপ ফোনের দুপাশ। আসলে বলছিলাম, তোমার কি আজ সময় হবে? একটু দেখা করা যাবে কি? খানিকটা রুক্ষতার সাথে প্রশ্নটা করে অলকানন্দা। না, আমি জানি আমার এই আবদারের সঙ্গে সঙ্গে শব্দটা পরিবর্তন করে। অনুরোধের এখন আর কোনো মানেই হয় না। কিন্তু যদি তুমি 1 ঘন্টা, মানে আধ ঘন্টাও সময় দিতে পারো। হবে না। আমার প্রতিদিনের একটা প্যাকড আপ শিডিউল থাকে, তার বাইরে বেরোনো জাস্ট কান্ট হ্যাপেন। ইভেন আই কান্ট হেল্প টু ডু দ্যাট। আধ ঘন্টা না হোক, 20টা মিনিটও কি দিতে পারবে না? আচ্ছা 15, সেটাও তো পারবে। আসলে দেখা হওয়াটা একটু জরুরি ছিল, একটু বিশেষ প্রয়োজনেই। মনের মধ্যেই একটা তাচ্ছিল্যের হাসি উঠে এলো অলকার। ইটস অবভিয়াসলি প্রয়োজন ছাড়া আজকাল একটা মশাও কাটে না বোধ হয়। ওকে, ডান। শার্প 5:30, দ্যাটস দ্য টাইম। ভেনু ক্রস রোড, ক্যাফে, লেক গার্ডেন। নন্দা, আমাদের ওই পুরনো জায়গাটায় দেখা করলে হয় না? কফি হাউস। মডার্ন লাইফ লিড করতে করতে আজকাল এই নামগুলোই যেন একটু বেশি সরগরে হয়ে গেছে। ম্যাকডোনাল্ডস, ডমিনোজ, কেএফসি, এগুলোতে না গিয়ে থাকলে তো আজকাল কেউ মানুষ বলেই ভাবে না হয়তো একে অপরকে। খাবার পছন্দ হোক না হোক, স্ট্যাটাস মেনটেন করে রাখতেই হবে। চারিদিকের এই পরিবর্তন অলকাও সাবলীলভাবে মেনে নিয়েছে, হয়তো বা মেনে নিতে হয়েছে। তা না হলে কলেজ লাইফের কফি হাউস তো তাকে আজও নাড়া দেয়। এখনো একবার মনে হয় যেন ছুটতে চলে যায় সেখানে, কিন্তু পরক্ষণে তিক্ত স্মৃতিগুলো আবার হানা দিয়ে আসে, তোলপাড় করে দেয় তার মনকে, অগোছালো করে দেয় তার বর্তমানের সাজানো গোছানো বর্তমান, সভ্যতার সাথে অভ্যস্ত জীবনটাকে। কফি হাউসের নামটায় তার মনের কোণের সুপ্ত বাসনাটা একবার উকি দিলেও মুহূর্তেই তার দৃঢ় অঙ্গীকারের পিছনে লুকিয়ে যায়। ইটস ডিসাইডেড অ্যান্ড ফিক্সড, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর কথা না বাড়িয়ে আচ্ছা বলে আরো কিছু একটা বলতে যাচ্ছিল অয়ন, কিন্তু ততক্ষণে ওপাশের ফোন রাখা হয়ে গেছে। ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল অলকা। ফোনে কথোপকথনের এই কয়েকটা মিনিট যেন ঢেউয়ের মতো তার পুরনো সব বিস্মৃত স্মৃতিগুলোকে নিয়ে এলো তার মনের তীরে। কতদিন পর যে ল্যান্ডলাইনে ফোন এলো। আজকাল তো এইসব কানেকশন আর কেউ বাড়িতেই রাখছে না। কয়েক বছর পর হয়তো এইসব জিনিসও মিউজিয়ামে রাখা হবে। কে জানে, তার ফোনটাকেই অ্যান্টিক হিসেবে রাখার প্রস্তাব আসতে পারে। হাস্যকর বিষয় নয়, এর আয়ু কম হলো না।
তুতুলো তো কতবার বলেছে, মাম্মা এবার তো এটাকে বিদেয় করো, কেন যে এটার পেছনে টাকা নষ্ট করছো? আর এমন তো নয় যে তুমি স্মার্টফোন অপারেট করতে পারো না, দেন ওয়াই? তাহলে সে কি এই দিনটার জন্যই অপেক্ষা করছিল এতদিন ধরে? এই শোনো, এবার কিন্তু একটা ফোন কিনতে হবে, পুরোনোটা একটু প্রবলেম করছে। ওটাকে বেডরুমে রেখে ড্রয়িং রুমে একটা নতুন রিসিভার রাখবো। ইস, মিতা বৌদিদের বাড়িতে দেখলাম বেশ একটা ব্রাউন কালারের রিসিভার কিনেছে, আমাদের ওরম একটা কেনো না, খুব শখ হচ্ছে আমার, প্লিজ। দেখো, এই বাড়তি খরচগুলো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর কার না কার বাড়িতে তুমি ওগুলো দেখে আসবে আর আমাকে তার শখ পূরণ করতে হবে। দেখো নন্দা, বি প্র্যাকটিক্যাল। এই স্বল্প আয় রোজগারে আমার থেকে তুমি এর বেশি এক্সপেক্ট করো না। অমনি না, বিয়ের আগে তো একেবারে শাহজাহানের মতো বলেছিলে তুমি আমার মমতাজ, আমি তো তোমার জন্য একটা নয় 10-10টা তাজমহল বানাতে পারি। এখন কোথায় গেল তোমার সেই প্রমিস? তাজমহলের কথাই তো তোমার তুইটাও তুমি হয়ে গিয়েছিল। দেখো, সেদিনগুলো অন্যরকম ছিল। আমরা দুজনেই তখন খুব একটা ম্যাচিওর ছিলাম না। প্রেমের নেশায় সব প্রেমিক প্রেমিকারাই এই সমস্ত জিনিস বলে থাকে। আসলে জীবনে এসবের কোনো অস্তিত্ব নেই নন্দা, বোঝার চেষ্টা করো। আমার আর এসব বিষয়ে আলোচনা করতে ভালো লাগছে না, আমি ফ্রেশ হতে গেলাম। কি সব চিন্তায় ডুবে যাচ্ছে যে সে এই কয়েক মিনিটের ফোনে। উফ, আর ভালো লাগছে না। আসল কাজগুলোই তো এখনো সারা হয়ে ওঠেনি, এই করতে করতে দিন পেরিয়ে যাবে। চার্জিং পয়েন্ট থেকে বের করে তার উন্নত স্মার্টফোন দিয়ে ডায়াল করলো সোমাকে। সোমা তার বুটিকের অ্যাসিস্ট্যান্ট, এক কথায় ডান হাতও বলা যেতে পারে। তুতুলের অনুপস্থিতিতে ওই তার সন্তানের মতো দেখভাল করে, খুব ভালো মেয়ে, সারাক্ষণ আন্টি আন্টি বলতে ব্যস্ত। অলকার ওষুধগুলো একেবারে টাইম করে দেওয়া, বুটিকের কাজ সামলানো। এমনও দিন গেছে যে বাজারটা পর্যন্ত সেরে দিয়ে গেছে। বাড়িতে মালতী বলে একটা কাজের মেয়ে আছে, সেও খুব কাজের, কিন্তু স্বামীর মাতলামো সহ্য করে এক আধবার কামাই মারে সে। সোমার বাড়িতে মানুষ বলতে একমাত্র তার বিধবা মা। তার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে বেশ কিছুকাল আগেই মারা যায়। সোমা তখন সবে ক্লাস 7 কি 8। তারপর তার মাই সংসারের হাল ধরে। এখন মেয়ে সাব্যস্ত হয়েছে, মায়ের কষ্ট দেখেছে বলেই আর সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চায়। অলকার বুটিকে কাজের সাথে সাথে সে তার গ্রাজুয়েশনটাও করছে। হাতের কাজ যারা মেয়ে চাই, অলকার পেপারে দেওয়া অ্যাডটা দেখেই এই কাজে সে জয়েন করে আর প্রথম দিনেই মন জয় করে নেয় তার। To copy this Geo tune, press star. মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যায়। এই জিওর দৌলতে আজকাল মানুষ কি না করছে। আগে তো এইসব কলার টিউন সেট করতেও পয়সা লাগতো, আর এখন ফ্রি এর জামানা, ভেবে হাসি পায় অলকার। আরে আন্টি, এখন ফোন করছো, শরীর ঠিক আছে তো? নিশ্চয়ই মালতী আসেনি, কি করতে হবে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। তুই একটু থামবি? কিচ্ছু হয়নি আমার, ঠিক আছি আমি। একটা দরকারে ফোন করেছিলাম। যাক বাবা, বাঁচালে, না হলে আমি কি সব ভাবতে শুরু করছিলাম। আন্টি শোনো না, আমি এক্ষুনি তোমাকেই ফোন করতাম, আর এই দেখো তুমিই করলে। পরমায়ু হবে তোমার। বলছি, আজ না চিলি চিকেন করছি, তোমার জন্য নিয়ে যাব, কিন্তু না করতে পারবে না। এই মেয়েটার এই এক, কিছু রান্না করলেই আন্টিকে প্রথমেই খাওয়াতে হবে, আর যেমনি হোক ভালো বলতে হবে। যদিও রান্নাগুলো আজ পর্যন্ত খারাপ খুব একটা হয়নি, প্রথম দিকের কিছু রান্না ছাড়া। আর পরমায়ু, এভরি উইকে তুই আমাকে এসব খাওয়াচ্ছিস, এসব খেলে আয়ু বাড়বে না, বই কমবে। এই বুড়ো বয়সে এসব খেয়ে খেয়ে আমার অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে, সেদ্ধ খাবারে আর রুচি আসছে না তো। ছাড়, যেটা বলার জন্য ফোন করা, তুই না আজ একটু তাড়াতাড়ি দোকানে আসিস, বুঝলি? তোর কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। আমার আজ একটু দেরি হবে, বাইরে একটা কাজ আছে, সেটা সেরেই আমি ফিরবো। বেশি দেরি হবে না আশা করছি, তবুও যদি দেরি হয়, আসলে রাস্তার ব্যাপার তো বুঝতেই পারছিস। তাও তোকে বলতাম না, কিন্তু আজ চন্দ্রিমা ওর ওই শাড়িটা নিয়ে যাবে বলছিল। কদিন থেকে বেচারি তাড়া দিচ্ছে, আমারই শেষ করা হচ্ছিল না ওর কাজটা। ওর শাড়িটা বুঝলি, ওই লাস্টের তাকে ডান দিকে রেখেছি, ব্লু কালারের উপর সিলভারের কাজ আছে, ওখানে ওই একটাই কাপড় আছে, দেখলে চিনতে পারবি। ওকে, বুঝতে পেরেছি, কিন্তু তুমি যাবে কোথায়? কিছু জিনিস কিনে আনতে হবে, আমায় বলো, আমি এনে দেব। না রে, মানে সেরকম কিছু নয়, না হলে কি আমি তোকে বলি না, একটু দরকার আছে। এনিথিং পার্সোনাল? মেবি। আমাকেও বলা যাবে না বুঝি? আচ্ছা আন্টি, বয়ফ্রেন্ড জোটালে নাকি? সময় এলেই বলবো। আর এসব কি, মার খাবি? আমি না তোর গুরুজন? ফোনটা রাখ, দেরি হচ্ছে আমার। ইয়েস বস। বিকেল 5টা 15।
কড়া রোদের প্রকোপ কিছুটা হলেও কমেছে। গরমের দিনে বিকেল 5টা মানে শীতের দুপুর 2:30। আজ আবার গরমটাও একটু বেশি আছে। অন্যদিন হলে আজ হয়তো বাইরেই বেরোতো না অলকা, কিন্তু আজ তো তাকে বেরোতেই হবে। তার বাড়ি থেকে ক্যাফেটার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তাই সে এটাই চুজ করেছে ভেন্যু হিসেবে। বয়স 50 পেরোলেও সাজগোজের ব্যাপারে সে আজও খুঁতখুঁতে। শাড়ির বুটিক থাকলেও খুব একটা বেশি শাড়ি পরা হয় না, চুড়িদারটাই বেশি প্রেফারেবল তার কাছে। এখন তো আবার পালাজো উঠেছে, ওগুলো তার বেশ ভালোই লাগে, ভীষণ কমফোর্টেবল। আর সে তাই একটা মিষ্টি ইয়েলো কালারের লং কুর্তি আর সাথে একটা ব্ল্যাক পালাজো পরেছে। ঠোঁটে পিঙ্ক ম্যাট লিপস্টিক, চুলটা খোলাই রেখেছে। এই 2 দিন হলো স্ট্রেটনিং করিয়েছে। কলেজ লাইফে সে যে সুন্দরী ছিল না তা নয়, তবে এখন তার চেহারার মধ্যে এক অন্যরকম আভিজাত্য এসেছে। হয়তো একা থাকতে থাকতে ওগুলোর ওপরই বেশি সময় দিয়েছে। তার বুটিকের কাস্টমাররা তো তার রূপের তারিফ করতে 1 মিনিটও ব্যয় করে না। ও অলকা, দিয়ে একটু বলো না তোমার গ্লোয়িং স্কিনের সিক্রেট। আমরা তো এত কিছু মাখামাখি করছি, কই কিছুই তো হচ্ছে না। এক মুখ হাসি নিয়ে অলকা বলে ওঠে, তোমরাও পারো। কোথায় তোমাদের বয়স আর কোথায় আমার? এই কচি বয়সে তোমাদের লাবণ্য আপনা আপনি ফুটে উঠবে, আর তোমরা কি না আমাকে এসব নিয়ে প্রশ্ন করছো? কোথায় আমি তোমাদের এসব নিয়ে জিজ্ঞেস করব? পিছন থেকে ফোড়ন কেটে সোমা বলে ওঠে, আসলে কি বলো তো, আন্টির মনটা খুব সুন্দর, আর সেটাই চেহারায় ফুটে ওঠে। কিছুটা লজ্জিত হয়ে সোমাকে চুপ করিয়ে দিলেও মনে মনে বেশ খুশি হয় নিজের রূপের গুণগান শুনে। বাড়ি থেকে স্কুটিটা বের করতে যাবে, ঠিক সেই সময় আবার ল্যান্ডলাইনটা বেজে ওঠে। ধরার ইচ্ছে না থাকলেও ধরল ফোনটা। কি হয়েছে, আসছো তো? হুম। অলকানন্দা মিত্র কথা দিয়ে কথা রেখে দেয় ফোনটা। এই বিয়ের পর আমি কিন্তু আমার টাইটেল চেঞ্জ করব না, বুঝেছো? কেন, সে তো সবাই করে, তুমি করবে না কেন? ছোট থেকে যে নামে সবাই আমাকে চিনলো, যেটা আমার পরিচয়, সেটাই বদলে ফেলবো? আরে নাম বদলাবে কেন, শুধু তো টাইটেল চেঞ্জ হবে, তাতে আর কি? কেন শুনতে ভালো লাগবে না অলকানন্দা অয়ন সেন? আশ্চর্য, একটা পদবীর কোনো গুরুত্ব নেই? এই ধরো না, তোমাকে ছাড়া ক্লাসে আরও তো 2টো অয়ন আছে। তাদের পদবিও যদি সেন হতো বা ওদেরগুলো যদি তোমার নামের পিছনে আসতো, কেমন হতো? নাম দেখে কেউ তো চিনতেই পারতো না। ওই দেখো, ক্লাস স্টার্ট হয়ে গেল, চলো। স্কুটিটাকে পার্কিংয়ে লাগিয়ে পাক্কা 5:30টায় ক্যাফেতে ঢুকলো অলকা। এই কিছুক্ষণে রোদে চিড়চিড় করে ওঠা শরীরটা এসির হাওয়ায় গিয়ে একটু শান্ত হয়েছে। ভেতরে ঢুকে এদিক ওদিক দেখে একটা চেয়ার টেনে বসতে যাবে, সে সময় ওপাশ থেকে একটা হাত একটু হাতছানির ভঙ্গিতে উঠে আবার নেমে গেল। একটু ভালো করে নজর করতে বুঝতে পারে ওটাই অয়ন। অলকা এসে বসেছে সামনের চেয়ারে। 2টো কোল্ড কফির অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখনো সেভাবে কেউ কথা শুরু করতে পারেনি। ইস, এটাই কি সেই অয়ন যাকে কলেজে মেয়েরা ছেঁকে ধরতো, রূপে যাকে হার মানানো কারো সাধ্যই ছিল না? কি হাল করেছো চেহারার, চোখের তলায় কালি, গালগুলো একেবারে ঝুলে পড়েছে, চুলের অবস্থাও খুব করুণ। অবয়বের করুণ কাহিনী লোকাবার জন্য এই গরমের মধ্যেও ফুল স্লিভ শার্ট পরেছে, তাও আবার বোতাম গলা অবধি বন্ধ। রাস্তায় হঠাৎ কোনোদিন দেখা হলে হয়তো এই অয়নকে চিনতেই পারতো না অলকা। হঠাৎ ফোনে রিংয়ে নিস্তব্ধতা ভাঙে। ফোনে কথা বলছে অলকা, তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন। ফোনের কথায় সে এতটাই বিজি যে অয়ন যে তার দিকে তাকিয়ে আছে সেটা বুঝতেই পারছে না, বা হয়তো ও এটাই চাইছে যে দেখো, দেখো আমাকে। চিনতে পারছো সেই 20 বছর আগে ফেলে যাওয়া নিজের স্ত্রীকে? সে তোমার দেওয়া দুঃখের ভার লাঘব করে নিজের জীবনে এখন অনেক সফল। সত্যিই তো তার চেহারার মধ্যে সেই কষ্টের কোনো চিহ্ন নেই, বরঞ্চ আজ তো সে পুরনো নন্দার চেয়েও আরো বেশি সুন্দর। আজ তার চোখকে সে কিছুতে ফেরাতে পারছে না। নন্দা কি এর আগেও কি কখনো এত সুন্দর করে সেজেছে, নাকি আজ তাকে জ্বালা ধরাবার জন্যই এই সাজ? কিছুই মনে করতে পারছে না। ম্যাম, ইওর কোল্ড কফি। ওহ, থ্যাঙ্কস। কথার শুরুটা অয়নই করলো। আমি তোমাকে খুব বিরক্ত করলাম, তাই না? কফির গ্লাসে চুমুক দিয়ে অলকা বলে ওঠে, কিছু বলছো? দেখো, আমার হাতে সময় কিন্তু খুব কম, তোমায় আগেও বলেছি। যে জন্য ডেকেছো সেটা তাড়াতাড়ি রিভিল করো। একটা কথা বলছি, কিছু মনে করো না। আজ না তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, এভাবে তো তোমাকে কখনো সাজতে দেখিনি। অলকা মনে মনে বলে, আমি এভাবেই সেজেছি বরাবর, আর শুধু তোমার দৃষ্টিকোণ বদলেছে। আরে অনেকক্ষণ অপেক্ষা করছো তাই না? আসলে অফিসে আজ এত প্রেশার ছিল যে কাটিয়ে উঠতে পারছিলাম না। এই দেখো, আমি কিছুটা টাইম বের করেছি শুধুমাত্র তোমার জন্য।
কেক প্লিজ, নাও নাও, ফু দাও। কি গো, তাড়াতাড়ি করো, আমাকে আবার বেরোতে হবে। তুমি কি গো, আমি ওসব কিচ্ছু করব না। তুমি জানো আমি কখন থেকে এখানে তোমার জন্য ওয়েট করছি? নেহা, তুমি বলেছিলে তাই। এই ওয়েটটা তো আমার বাড়িতে করলেও হতো, অন্তত এতগুলো লোকের সামনে আমাকে। তোমার এই স্বভাব আজ নয়, এটা তো বরাবর। আর এখন তুমি বলছো তুমি আবার বেরোবে। দেখো সোনা, আমি তো এসেছি। আসলে মিসেস গাঙ্গুলির আজ বার্থডে, এই পার্টিতে আমার থাকাটা খুব ইম্পর্টেন্ট, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি অয়ন, তুমি বদলে যাচ্ছ, অ্যান্ড ইভেন ইউ হ্যাভ নট দ্য পাওয়ার টু ফিল দ্যাট। সেদিনটা কি ভুলে গেলে তুমি? সেদিনও আমি খুব সুন্দর করেই সেজেছিলাম তোমাকে দেখাবার জন্য, মনে মনে ভাবে অলকা। ওদিকে অয়নের মনেও সেই একই দিনের ছবি। সেদিন নন্দা কি সেজেছিল কিছুই আজ আর মনে পড়ছে না, কিন্তু এসেছিল আমার কথাতেই। হয়তো আমার মনের মতোই সাজবার চেষ্টা করেছিল। আফটার অল সেদিনটা আমাদের দুজনের জন্যই তো খুব ইম্পর্টেন্ট ছিল, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। কিন্তু গত 6 মাস হলো আমি আর আমার জবটা কন্টিনিউ করতে পারছি না, জানো। আসলে শরীরের অবস্থা নিশ্চয়ই তোমার নজর এড়ায়নি। মেডিকেল সিকনেসের জন্য অ্যাপ্লাই করেছি বটে, কিন্তু সেসব হতে এখন কতটা সময় নেবে জানি না। অফিস কোয়ার্টার অনেকদিন হলো ছেড়ে দিয়ে একটা রেন্টের হাউসে থাকি, সেটা অফিস থেকে সামনেই, হাঁটা পথ। কলিগরাও যথেষ্ট হেল্প করে। তুমি জানো নন্দা, ওই সব কিছুর পর আমি তোমার আসানসোলের বাড়িতে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তোমাকে পাইনি। এখানে এখন আর কেউ থাকে না, দাদা বৌদি এখন পুনেতে, আর মা গত 2 বছর হলো। বাড়িটা অনলি অকেশন পারপাস রয়ে গেছে, রামুদাই ওটা মেনটেন করছে এখন। আবার ফোন বেজে উঠল। ও মা, তুই এ সময় ফোন করলি, কি হলো, শরীর খারাপ বুঝি? ও দেখেছিস, আজ স্যাটারডে, আমি তো ভুলেই গেছিলাম। আমিও ভাবছিলাম তোকে ফোন করব, ওই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। খাবার ঠিক মতো খেয়েছো তো? গরম তো ভালোই পড়েছে, বারবার জল খাস। আর দই শশা এগুলো একটু কিনে নিয়ে খেও শোনা, কেমন? ফোনের ওপাশের কথা কিছু শোনা যাচ্ছে না, কিন্তু তবুও নন্দার কথার ভঙ্গিতে সহজেই বোঝা যাচ্ছে এটা তুতুলেরই ফোন। কত বড় হয়েছে কে জানে, আদৌ তার বাবার কথা তার মনে আছে কিনা। মনে রেখেই বা কি করবে, তিক্ত অভিজ্ঞতা ছাড়া তো আর কিছু দিতে পারেনি তার বাবা তাকে। কিন্তু আজ সে তার যদি তার মুখোমুখি হয়, বোঝাবে তাকে ইচ্ছে করে, তাদের কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। কিন্তু এসব কথা কে বিশ্বাস করবে? ফোনটা রেখে অলকা ঘড়ি দেখে, ইস এত দেরি হয়ে গেল। দেখো, তোমার কি আর কিছু বলার আছে? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে আমাকে, অনেক কাজ রয়েছে। নন্দা, আমি কিন্তু একেবারে বদলে গেছি, ফস করে কথাটা বলে ওঠে অয়ন। আমরা কি আবার? তার কথা শেষ হওয়ার আগে অলকা প্রায় তারস্বরে, হোয়াট, কি বলছো? এক্সকিউজ মি, এইসব কথার এখন কোনো মানেই হয় না। তুমি কি আমার জীবন আবার বরবাদ করবে বলে এসেছো? কি ভেবেছো তুমি আমাকে? এতদিন পর তোমাকে দেখে আমি প্রেমে উতলে উঠবো, ভুলে যাব সেই সমস্ত দিনগুলো, তোমার থেকে পাওয়া পেইনগুলো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? ডু ইউ থিঙ্ক আই এম ক্রেজি? আমারই ভুল হয়েছিল, তোমার একটা ফোনে এভাবে দেখা করতে আসা আমার মোটেই উচিত হয়নি। নন্দা, 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 রিল্যাক্স। এত উত্তেজিত হচ্ছ কেন? চারপাশে সবাই আমাদের দেখছে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে চিৎকার করছিল অলকা। নিজের জীবনের প্রতি সে এখন এতটাই পজিটিভ যে তাতে অন্য কারোর হস্তক্ষেপ হোক তা সে কিছুতে মেনে নিতে পারবে না। আর তার উপর সেটা অয়নের জাস্ট বিয়ন্ড অফ হার থিঙ্কিং। এতক্ষণে নিজেকে একটু সামলেছে সে। আজকাল ক্যাফে হোক বা যে কোনো আড্ডা দেওয়ার মতো স্থান হোক, কপত কপতের বিচরণ সেখানে অবাধ, আর স্থানটিও তার ব্যতিক্রম নয়। এতক্ষণ তো অলকার উগ্র মেজাজে বলা কথাবার্তা সেই সমস্ত কপত কপতিদের চক্ষুদয় দ্বারাই পরিবেষ্টিত ছিল, আর অয়ন সেটা নিয়েই তাকে অবগত করার চেষ্টা করছিল। নিজেই নিজের আচরণে একটু লজ্জিত হলো সে। এখন এদিকের মানুষজন এক ডাকেই তাকে খুব ভালোভাবেই চেনে। তার অলকায়ন বুটিক এখানকার বেশ পরিচিত ও চলতি বুটিক। এটা ভালো হয়েছে, এই দেখো না। কি গো, দেখো না। বলো বলো, শুনছি, বলো, কি বলবে? এদিকে তাকাও না। যাও, আমি আর দেখাবো না। আচ্ছা বাবা, বলো কি হলো, এই নাও রেখে দিলাম, এবার বলো কি দেখাবে? আর দেখাবোই না। তাহলে তো অগত্যা আবার আমাকে অফিসের কাজে মনোনিবেশ করতে হয়। না না না, এই দেখো, এটা কেমন হয়েছে? এটা কি আলপনা? তা খাতায় আঁকছো কেন? এ তো পুজোতে দেয়। ধুর বোকা, এটা আলপনা নয়, ডিজাইন বাবু, ডিজাইন। জানো তো, সায়েন্স নিয়ে পড়লেও এই ডিজাইনের উপর আমার বরাবরই খুব নেশা ছিল। আমার তো খুব ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার, কিন্তু আমার বাবা ওসব কোনোদিনই পছন্দ করতো না, তাই বলা হয়নি। আচ্ছা, আমি যদি এখন একটা কোর্স করি ওটার উপর হবে? কোর্স তার প্রয়োজন পড়বে না মনে হয়।
কেন? আরে তুমি নিজেই এত ভালো আঁকো, তুমি তো নিজেই ডিজাইন করতে পারবে। বলছো তাহলে তো আমি শাড়ির ওপর ডিজাইন করে সেগুলো বিক্রি করতে পারি, বা একটা শাড়ির দোকান। কেন, ওসব আবার করবে কেন? আমি কি তোমার চাহিদা মেটাতে পারছি না যে তুমি লোকের কাছে শাড়ি বিক্রি করবে? না না, তা নয়, এটা করলে আমি বেশ এনগেজড থাকতে পারবো আর আমার ভালোও লাগবে। ও এই ব্যাপার, তাহলে ঠিক আছে। এবার থেকে অলকানন্দা সেন তাহলে শাড়ি বিক্রি করবে। আমাদের একটা দোকান হবে, কি নাম দেব? শাড়ি মহল, না শাড়ির জগৎ? ধ্যাত, এসব আবার কোনো নাম হলো নাকি? মনে হচ্ছে শক্তিগড়ের ল্যাংচার দোকান। নামটা খুব ইউনিক হতে হবে, দাঁড়াও ভাবি। কি হলো, মনে পড়লো? ওফ, তুমিও না এত অধৈর্য। ম্যাডামের দোকান বলে কথা, এমনি এমনি কি নাম দেওয়া যায়? আচ্ছা, অলকায়ন নামটা কেমন হবে? অলকা প্লাস অয়ন, অলকায়ন। কি, খুশি? দারুণ দারুণ, মোগাম্বো খুশ হুয়া। যাক, তাহলে মোগাম্বোকে খুশি করতে পারলাম। তা খুশি হয়েছেন যখন, তখনই অধমকেও একটু দয়া দাক্ষিণ্য করে খুশি করুন ম্যাডাম। ও তাই বলি, মশাইরা তো কৃপাধন্য হলাম কি করে। এই ব্যাপার, ওসব এখন হবে না, বদমাস পাজি কোথাকার। আমি চা নিয়ে আসছি। বুটিকে নামটা দেওয়ার আগেও একটু দোনামনা করেছিল অলকা, যখন মানুষটারই কোনো অস্তিত্ব নেই তার জীবনে, তাহলে তার দেওয়া নামের কি প্রয়োজন। কিন্তু এই নামটা এতটাই একাত্ম হয়ে গেছিল যে ওটা ছাড়া আর কিছু নাম মাথায় আসেনি। নন্দা, তুমি আমার পুরো কথাটা না শুনে এত হাইপার হয়ে পড়বে জানলে আমি বলতাম না। তুমি যেটা ভাবছো সেসব কিছু নয় নন্দা। তোমার জীবনকে আমি আর দুর্বিষহ করব না। আসলে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই বলছিলাম আর একটা মূল্যবান দিন তুমি কি তোমার জীবন থেকে ধার দিতে পারবে না? তাহলে দেখা করতাম। ও, আই অ্যাম সরি। ঠিক আছে, তুমি এসো, কিন্তু আমি কথা দিতে পারছি না। কিসে এসেছো, তোমার গাড়িতে? আমার আবার গাড়ি? তাচ্ছিল্যের সাথে ভেবে স্বাভাবিকভাবেই অয়ন উত্তর দিল, না ওই ক্যাবে। ওকে, আই উইল বুক এ ক্যাব ফর ইউ। না না, আমি চলে যেতে পারবো। ক্যাফের বিল মিটিয়ে অলকা অয়নের জন্য একটা ক্যাব বুক করে দিল। বাইরে বেরিয়ে এসে অয়ন জিজ্ঞেস করলো, আসবে তো নন্দা? বললাম তো, আর হ্যাঁ, আমাকে যখন তখন ফোন করো না। আই অ্যাম ফিলিং ডিস্টার্বড। তাহলে আমার নাম্বারটা রেখো, তুমিও ফোন করো। মানে জানি তুমি করবে না, তবুও কেন জানি না নন্দা, আমার কেমন যেন মনে হচ্ছে আমাদের আবার দেখা হবে। মালতীদি, তুমি এখনো রয়েছো, বাড়ি যাওনি? কি করে যাব বলো সোমা দিদি, দিদিমণির তো খুব শরীর খারাপ। কি বলছো, আমাকে এতক্ষণ জানাওনি কেন? ওষুধ টষুধ কিছু নিয়েছে নাকি এনে দেব? না না, কি যেন একটা ওষুধ খেয়েছে, তুমি শুধিয়ে লাও। আর আজ রাতে আমি বাড়ি ফিরবো নি, আজ আমার বর বাইরে যাবে, তো আমাকে দিদিমণি এখানেই থাকতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, দেখি সরো। আন্টি, ও আন্টি, কি হয়েছে তোমার? ডাক্তার ডাকবো? ওহ, তোরা দুজন মিলে যে কি শুরু করেছিস বলতো। এতক্ষণ মালতী ছিল, এবার তুই। এক রামে রক্ষে নেই, এবার সুগ্রীব তার দোসর। তোকে তো বললাম আমার ফিরতে দেরি হবে, দোকানে যেতে পারবো না। ফেরবার পথে হালকা বৃষ্টি পেয়েছি, তাতেই একটু মাথাটা ধরেছে। ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে। এসে একটু শুয়ে পড়েছি, আর তাই মালতী ব্যাস। কই চিলি চিকেন খাওয়াবো বলেছিলি যে? আরে এই তো মালতী দি, এটা একটু ঢেলে নাও। ভালোই হলো, আমি একটু বেশি করেই এনেছি, তোমাদের দুজনেরই হয়ে যাবে। আজ কিন্তু বেরোলাম, মায়ের ইতিমধ্যে দুবার ফোন চলে এসেছে। খেয়ে কিন্তু বলো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোকে তো ভালোই বলতে হবে। আন্টি তুমি না, আমি ভালো বানাই না বুঝি? আরে না রে, ঠাট্টা করছিলাম। ঠিক আছে, বাড়ি যাস, আর হ্যাঁ, পৌঁছে একটা কল করে দিস। ওকে, টাটা। খাবারটা আজ বেশ জম্পেশি ছিল ভাবে অলকা। একটু অ্যান্টাসিড খেতে হবে মনে হচ্ছে। দিদিমণি, আমি সব পরিষ্কার করে দিয়েছি। এই নাও তোমার জল আর এই ওষুধটা। আর কিছু লাগবে? আরে তুই কি করে বুঝলি আমি এটা খাবো? আমি তো তোকে আনতে বলিনি। ওই তো তুমি বললে নি গলা জ্বালা করছে, তোমার গলা জ্বালা করলে তো তুমি এটাই খাও, তাই নিয়ে এলাম। খাবে নি বুঝি? না না, রাখ, খুব ভালো করেছিস। তা তোর বর কোথায় গেছে? ও তো এখন দুদিন আসবে নি গো। কোথায় যে ব্যান্ডে বাজাতে যাবে? বিয়ে করে? দূর আছে। এই গরমে বাবু কেউ বিয়ে শাদী করে নাকি? সব মেকআপ তো গলে জল। নে নে, আর হাসতে হবে না, গিয়ে শুয়ে পড়, রাত হলো অনেক। মালতী লাইট নিভিয়ে চলে গেল।
গরমে বিয়ে। তার নিজের বিয়েটাই তো গরমে হয়েছিল। সত্যি কি গরম ছিল সেদিন। পাশের বাড়ির মালাদি সাজিয়েছিল তাকে। সে সময় তো এত সব মেকআপ ওঠেনি, কিন্তু তবুও তার বিয়েতে বাবা কোনো খামতি রাখেনি। শুভ দৃষ্টির সময় সে কি সবার হাসি ঠাট্টা। আর অয়নের বন্ধুগুলো সেরকম ছিল। কলেজে মাত্র দুটো ক্লাসের জুনিয়রই তো ছিলাম। ইস, অয়ন কলেজ ছেড়ে চলে যাওয়ার পর খুব কষ্ট হয়েছিল 2 বছর। বিয়ের দিন অয়নকে তো আর চেনাই যাচ্ছিল না, কে বলবে এটা কলেজের একটা ডাকাবুকো মস্তান। বিয়ের দিন তো একেবারে ভিজে বেড়াল। বিয়ের পর অলকার সবকিছুর মধ্যেই অয়ন জড়িয়েছিল। হানিমুনে পুরী ঘোরা, সেখানে সেই ঢেউয়ের স্রোত আজও তার শরীরে শিহরণ জাগিয়ে তোলে। সব তো ঠিকই ছিল, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। আজ ফিরে আসার সময় অয়নের হাতে ওইভাবে টাকা গুঁজে আসাটা কি ঠিক হয়েছে? কিন্তু ওর যা অবস্থা, তাতে ওর ট্যাকে কাড়াকড়িও নেই, বোঝাই যাচ্ছে। কিন্তু কেন এরকম করলো সে? হঠাৎ করে পুরনো বরের ওপর মায়া জন্মে যাচ্ছে তার। কিংবা হতে পারে এটা তার দর্পের প্রতিস্ফলন। যা হোক, আর 7-5 কিছু না ভেবে অবশেষে ঘুমের দেশে পাড়ি দিল সে। গুড মর্নিং। মর্নিং। আধো আধো নয়নেই বলে অলকা। হঠাৎ চোখটা ভালো করে কচলে দেখে সোমা। আরে তুই এত সকাল সকাল এখানে কি করছিস? কলেজ নেই তোর? হুম, আজ তো রবিবার, তাই ভাবলাম তোমার একবার খবর নিয়েই যাই। আর এখন সকাল নয়, বেলা হয়ে গেছে, 9টা বাজে। কি বলিস? মালতীটাও আমাকে ওঠায়নি। আরে আমি মানা করেছিলাম মালতীদিকে, কাল শরীরটা তোমার খুব একটা ভালো ছিল না, তাই বললাম রেস্ট নিতে দাও। ওকে তুমি বকো না। কেমন হয়েছিল? কি? ভেতরে ভেতরে অলকা কিন্তু সবই বুঝতে পারছে। একটু আমতা আমতা করে সোমা বলে, কেন, চিলি চিকেনটা? ওটার কথা বলছিস? না রে, কাল খেতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। কি, আমি এত কষ্ট করে বানালাম আর তুমি খেলেই না? আর হাসি চাপতে পারে না অলকা ও মালতী? না গো সমা দিদি, এমন খেয়েছি এখনো জিভে স্বাদটা লিগে আছে। আর দিদিমণিরও তো কথা নাই, খুব ভালো লেগেছে। যাক, আমি জানি তো তুই আমার নয় তোর রান্নার আপডেট নিতে এসেছিস। আন্টি মোটেও না, তুমি জানো মায়ের পর একমাত্র তুমি আছো যার জন্য টেনশন করি। ও তাই বুঝি? তা বয়ফ্রেন্ডের জন্য করিস না? আন্টি, সেকেন্ড আর ফোর্থ রবিবার বন্ধ থাকে অলকার বুটিক। আজ সেই সেকেন্ড সানডে। আগে যদি বৃহস্পতিবার বাদে সব দিনই খোলা থাকতো, কিন্তু এখন অলকা অতটা চাপ নিতে পারে না। তার বুটিকের শাড়িগুলোর ডিজাইন সে নিজেই ড্র করে, আর ছুটির দিনে তার কারিগররা এসে সেই ডিজাইনগুলো শাড়িতে তোলে। ইদানিং তার শাড়ির খুব পপুলারিটি বেড়েছে। মুখ টুক ধুয়ে অলকা এসে বসলো তার রুমে লাগোয়া ব্যালকনিতে। এই জায়গাটা তার খুব প্রিয়। প্রতিদিন ভোরবেলায় এখানে খুব সুন্দর হাওয়া দেয়। আজ যদিও বেলা হয়ে গেছে। ওমা, আরো একটা গোলাপ ফুটেছে। এই গোলাপ গাছটা তুতুল লাগিয়েছিল নয়নদের বাড়ি থেকে ডাল এনে। এখনো তুতুল বাড়ি এলে গোলাপ গাছটার পরিচর্যায় লেগে পড়ে, এমনকি ফোনেও খবর নিতে ভুলে না। আজকে জানাতে হবে তাকে। তবে আজ তো নবাবজাদার পাত্তাই পাওয়া যাবে না, ঘুমোবে পড়ে পড়ে। যতদিন ব্যাচেলার রয়েছে ততদিনই আরামগুলো পুষিয়ে নাও, এরপর বউ এলে যে কি হবে। গত 2 বছর হলো তুতুল একটা প্রাইভেট এমএনসিতে চাকরি করছে, পুনেতে থাকে। প্রথম যখন পুনে পাড়ি দেয় তুতুল, তখন অলকা খুব ভেঙে পড়েছিল। আসলে অয়নের পর অলকার সমস্ত পৃথিবী হয়ে দাঁড়িয়েছে তার সন্তান তুতুল। আর তুতুলও একেবারে মা অন্ত প্রাণ। অলকা তাদের দুজনের রিলেশনশিপটাকে একেবারে দুটো বেস্ট বাডির মতো করে রেখেছে, যেখানে কেউ কারোর থেকে বড় বা ছোট নয়। দুজনেই যেন সমবয়সী, একে অপরের সুখ দুঃখ শেয়ার করে নেওয়ার জন্য সদা প্রস্তুত। একজন সিঙ্গেল মাদার হিসেবে মায়ের অক্লান্ত পরিশ্রম দেখে তুতুলও যেন তার বয়সের আগেই অনেকটা বড় হয়ে গিয়েছিল। তাই পড়াশোনা চলার সময় মায়ের সাহায্য করতে টিউশনিও করেছে সে। সত্যি সিঙ্গেল মাদার হওয়ার চাপটা বরাবরই নিতে হয়েছে তাকে। লোকের কথা হজম করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। এমনকি তার নিজের মাও একসময় বলেছে, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস, অমন ঝামেলা তো সবারই হয়, তা বলে আলাদা থাকতে হবে? একা মেয়ে মানুষ কি করে থাকবি বল? সে সময় একা কথাটা খুব কানে লেগেছিল তার। তাই আর দেরি না করে আবার কলকাতায় ফিরে গেছিল সে। প্রথমে মেসে থেকে একটা প্রাইভেট স্কুলে চাকরি করে ছেলের মুখে ভাত জুগিয়েছিল। আত্মসম্মান খুব বেশি ছিল অলকার, তাই কারো কাছে হাত পাতেনি। এরপর আস্তে আস্তে পয়সা জমিয়ে এই বুটিক। প্রথম দিকে লোকের বাড়ি গিয়েও শাড়ি বিক্রি করতে হয়েছে তাকে। এখন ভাবতে ভালো লাগে তার এই কষ্টের কদর দিয়েছে তুতুল। এখন অলকার শুধু একটাই বড় দায়িত্ব, ছেলের জন্য একটি ভালো মেয়ে দেখে বিয়ের বন্দোবস্ত করা।
কথায় কথায় এটাও জানা হয়ে গেছে যে তার সোনামানিকের জীবনে এখনো কোনো রমণীর প্রবেশ ঘটেনি। এতে তার প্রেশার আরো বেড়ে গেছে, কারণ ভালো মেয়ে না খুঁজে দিলে পরে ছেলে তাকে দোষারোপ করবে। তবে একটি মেয়ে আছে যে কিনা সর্বক্ষণ তার চারপাশে ঘুরঘুর করে, তাকে যদি তার ছেলের বউ করা যায় তাহলে কেল্লা ফতে। যদিও তুতুলের তাকে পছন্দ হবে কিনা, আর এই বিষয়ে সোমার ইচ্ছেটাও খুব ইম্পর্টেন্ট। অলকা ভাবে, ইস, সোমা যদি এ বাড়ির বউ হয়ে আসে তাহলে তো মা ছেলে দুজনকেই উতরে দেবে। আর সোমাকে তো তুতুলও দেখেছে, তুতুল এলে সোমার সাথে বেশ ভালোই সঙ্গ দেয়, আর সোমারও মনে হয় তা ভালোই লাগে। একবার কি সোমার সাথে কথা বলবে ভাবে অলকা। ওই তো একরত্তির মেয়ে, তার কথা নিশ্চয়ই ফেলতে পারবে না। কিন্তু সোমার মাও তো রয়েছে, এত কম বয়সে সোমা তার কাঁধে যে দায়িত্ব নিয়েছে তা তো শুধুমাত্র তার মায়ের জন্যই। বিয়ের পর সোমা তুতুলের সাথে পুনে শিফট করে গেলে ওর মায়ের কি হবে, কে দেখবে ওকে? তখন না হয় আমি আমার কাছেই রেখে দেব। হঠাৎ করে ঘোর কাটে অলকার, কি ভাবছে সে এসব? এ যেন গাছে কাঁঠাল আর গোফে তেল। ভোর ৩টে, ধরফরিয়ে ওঠে অলকা। এ কি বিশ্রী স্বপ্ন যেন, মনে হচ্ছে তার কাছ থেকে কোনো কাছের মানুষ দূরে চলে যাচ্ছে। ৭-৫ না ভেবেই তুতুলকে ফোন করে। ফোন পুরো একবার রিং হয়ে কেটে গেল। সে বোঝে যে ছেলের গভীর ঘুমে আচ্ছন্ন, তা না হলে মায়ের ফোন না ধরা হয় না। কিন্তু মনটা আজ বড়ই চঞ্চল হয়ে যাচ্ছে, তাই আবার ফোন করলো। অবশেষে তুতুলের গলা পেল। হ্যাঁ, হ্যালো, কি হলো? হ্যাঁ বাবা, কেমন আছিস? শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো তো, কিন্তু তুমি এত রাতে ঘুম থেকে তুলে এসব কেন জিজ্ঞেস করছো? তোমার শরীর ভালো আছে তো? সত্যি বলো, আমি তাহলে যাব। না না, আমি ভালোই আছি, তোকে চিন্তা করতে হবে না। আসলে একটা খারাপ স্বপ্ন দেখলাম তাই। তার মানে তুমি আবার রাত জেগেছো? রাত জাগলেই তোমার এসব দুঃস্বপ্ন আসে, মা তোমাকে কতবার বোঝাবো। আমি তোমার পাশে নেই, তোমাকে নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে। এরপর যদি বিপি বাড়ে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে আর বিরক্ত করব না, ঘুমিয়ে পড়। তোমার মতো কথা ঘোরাতে কেউ পারবে না। তোমার জন্য আমার কত চিন্তা হয় জানো তুমি? প্রমিস মি ইউ উইল টেক কেয়ার অফ ইউর সেলফ। গুড নাইট মাম্মা। ফোন রেখে অলকা ভাবে ছেলেটা তার চোখের সামনে কতটা বড় হয়ে গেছে। তুতুল ভালো আছে, কিন্তু মনটা এখনো কেন ছটফট করছে? তাহলে কি অয়নের জন্য? না না, অয়নের জন্য কেন করবে? ওর তো কোনো অস্তিত্বই নেই তার জীবনে। কিন্তু মন মানতে চাইছে না। নিজের অজান্তেই রিং করলো অয়নের নাম্বারে। আজ তার মন মস্তিষ্কের কাছে জিতে গেল। রিং হচ্ছে, অনেকক্ষণ রিং হচ্ছে দেখে কাটতে যাবে, ঠিক সে সময় অয়নের গলা। হ্যালো। অনেকক্ষণ কোনো প্রত্যুত্তর না পেয়ে আবার বলে হ্যালো। কিন্তু অলকা এখন কিছুই বলতে পারছে না, একবার ভাবে ফোনটা রেখে দেবে। এখনো ঘুমোওনি নন্দা? এ কি, অলকা তো তার সেল থেকে ফোন করেছে, আর এই নাম্বারটাও তো সে অয়নকে দেয়নি। তাহলে সে কি করে বুঝলো? না মানে ঘুমাচ্ছিলাম, কিন্তু দুঃস্বপ্ন দেখেছো বুঝি, তাই আমার খোঁজ। ও, কি করে একটার পর একটা কথা বুঝে যাচ্ছে। নন্দা, তোমার মনে পড়ে এমনিভাবেই একটা রাতে তুমি ঘুম থেকে উঠে আমাকে আর তুতুলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলে? ওই রাতগুলো তো ফিরবে না, তাই ওগুলোর কথা মনে করেই এখন বাঁচি। কালকে একবার আসতে পারবে? অয়ন যেন আকাশ থেকে পড়ে। কি, তুমি ঠিক আছো তো? ভেবে বলছো? অলকা ভাবে গত দিনের তুলনায় অয়নের আড়ষ্টতা অনেকটাই কমে গেছে। ভেবেই বলছি। সেম প্লেসে এখন রাখো। গতকালের পর থেকে কেমন যেন অয়নের সাথে দেখা করার জন্য মনটা ব্যস্ত হয়ে পড়ে তার। কোনো রকমে দোকানের কাজ সোমাকে বুঝিয়ে রওনা দেয় ক্যাফেতে। গতবারের মতো আজও অয়ন আগেই এসে উপস্থিত। শরীরের অবস্থার কোনো উন্নতি হয়নি ঠিকই, কিন্তু তার মুখের মধ্যে অদ্ভুত এক তৃপ্তির প্রকাশ স্পষ্ট। বসো, আমি দুটো কফির অর্ডার করে দিয়েছি। আজ কিন্তু বিল আমি মেটাবো। স্বাভাবিক না লাগলেও একটা তাচ্ছিল্যের হাসি হাসে অলকা, যেটা অয়নের চোখেও পড়ে, কিন্তু সে না দেখার ভান করে ব্যাপারটা এড়িয়ে যায়। কাল অমনিভাবে ফোন করার জন্য সরি। সরি কেন বলছো নন্দা? আমি তো খুব খুশি হয়েছি এটা জেনে যে তুমি এখনো আমাকে নিয়ে চিন্তা করো। এতটাও বেশি ভেবো না। একটা কল করেছি বলে তুমি আবার এটাকে অন্য কিছু ভেবে বসো না। তোমার জন্য আমার আর কোনো রকম ফিলিংসই বেঁচে নেই। তাহলে ফোনটা কেন করেছিলে নন্দা? তুমি মানতে না চাইলেও আমি জানি তুমি এখনো আমাকে নিয়ে ভাবো। মনে মনে ভাবে অয়ন। আজ অলকার মনটা সত্যি খুব অস্থির হয়ে পড়ছে। মনে হচ্ছে যেন অতীতের সমস্ত রাগ এক নিমেষে অয়নের কাছে ঝেড়ে ফেলে। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ গলার কাছে এসেও মুখ দিয়ে বেরোচ্ছে না। দমটা বন্ধ হয়ে আসছে তার। বারবার মনে হচ্ছে জিজ্ঞেস করবে অয়নকে কেন এরকম করেছিল সেদিন। একটি বারও কি তাকে সরি বলতে পারতো না? হয়তো সরি বললেই অলকা তার রাগটা কন্ট্রোল করতে পারতো। কিন্তু সেদিনের ঘটনা কি ততটাই সামান্য ছিল যাকে সরির পাল্লায় মাপা যায়? আর সে কেন
এটা ভাবছে যে শুধু সরি দিয়ে সবকিছু ঠিক হয়ে যেত, তাহলে কি অয়নের প্রতি তার এখনো দুর্বলতা আছে, নাকি এই বয়সে পুনরায় অয়নের সঙ্গ পেতে চাইছে তার মন? কিন্তু এখন তো তার আশেপাশে লোকের অভাব নেই, বরঞ্চ যারা আছে তারা তো তার আপনজনের চেয়েও বেশি খেয়াল করে তার। তুতুলও স্বাবলম্বী, তাহলে কেন কেন মনে একটা সুপ্ত বাসনা জন্মাচ্ছে অয়নকে কাছে পাওয়ার? No, no, Aloka, you can't do this. You have to be powerful to control your feelings. You are not a person to be trifled with such meaningless thoughts or thinkings. নন্দা, তুতুল কেমন আছে? অনেক বড় হয়ে গেছে বোধহয়। কি কি বললে? মানে তুতুল? ও হ্যাঁ, ও এখন জব করছে, বাইরে থাকে, ছুটি পেলে আসে, বিয়ে হয়ে গেছে ওর। কেন বলো তো? না এমনি। বিয়ে নামটা শুনলেই এখন হাত পা কেঁপে ওঠে অলকার। তার নিজের সাংসারিক জীবনটা তো আর সুখের হয়ে উঠল না, তাই তুতুলের ভবিষ্যৎ নিয়ে খুব সংশয় লেগে থাকে মনে। তা তুমি কি চাকরিটা এখনো করছো? ওই যে সেদিন বললাম না যে প্রায় মেডিকেল লিভ নিতে হয়, এখনো অনেকটা বছর বাকি আছে, লিভ নিয়ে কদিন চালাবে, তার চেয়ে বরং ডাক্তারের কাছে চেক আপ করাও। ডাক্তার দেখাচ্ছি, সে আর কি করবে, শরীরের জ্বালা জুড়িয়ে দিলেও মনের কষ্টটা তো আর মেটাতে পারবে না। তোমার মনে আবার কি কষ্ট? তোমাকে তো সমাজের সাথে লড়াই করে ছেলে মানুষ করতে হয়নি, লোকের অপমান গঞ্জনা সহ্য করেও পরের দিন কি খাবো ভাবতে হয়নি। তোমার মনের রাগটাকে এখনো পুড়িয়ে ফেলতে পারোনি, তাই না নন্দা? আমি কিন্তু সেদিনও তোমাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ তো দিতে পারতে তুমি। আই ক্যান এক্সপ্লেন। সিরিয়াসলি ইউ ডোন্ট? এত কিছুর পর এখনো তুমি আমাকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছো? ডু ইউ থিঙ্ক আই এম ক্রেজি? পাস্ট ইজ পাস্ট অয়ন, ডোন্ট স্পয়েল মাই প্রেজেন্ট উইথ ইউর সিলি এক্সপ্লেনেশন। যদিও অলকার মন আজ যেন বারবার সেই কথাগুলো শুনতে চাইছিল যেগুলো অয়ন সে সময় বলতে চেয়েছিল। হয়তো আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম, আমার ভালোবাসার পরিণাম এভাবে দেবে কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। টাকার খেলায় এতটাই মেতেছিলে যে তোমার পিছনে দুটো মানুষ ছিল সেটাও খেয়াল করনি। আমার কথা বাদই দিলাম, কিন্তু তুতুল, ওর তো কোনো দোষ ছিল না। নন্দা, তুমি এখনো আমাকে ভুল বুঝছো। আমি সেদিন বাধ্য হয়েছিলাম। হোয়াট বাধ্য? কি বলতে চাইছো কি তুমি? আলিশান হোটেলে একটা পরস্ত্রীকে খুশি করাটা তোমার কাছে বাধ্যতা? সেদিন যদি পরম আমাকে ফোন করে তোমার বিষয়ে এইসব না জানাতো, তাহলে তো আমি তোমার এই স্বরূপটা কোনোদিন জানতেই পারতাম না। নন্দা, আমি যা করেছি সব কিন্তু তোমার জন্যই, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই। আমি কি খুব বেশি ডিমান্ডিং ছিলাম? হ্যাঁ, অনেক কিছু শখ করে তোমাকে কিনে দিতে বলেছিলাম ঠিকই, কিন্তু তোমার সামর্থ্যের বাইরে তো নয়। তাহলে কেন তোমাকে ব্ল্যাক মানির হেল্প নিতে হয়েছিল? আমি কোনোদিন চাইলে তুমি ঘুষের টাকায় আমার ইচ্ছে পূর্ণ করো, তাহলে কেন আমার নিষেধ সত্ত্বেও তুমি ওগুলো নিতে? আমি জানি নন্দা, আমি তোমার কথা না শুনে খুব ভুল করেছি, আর সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করছি এখন। ছেলে বউ থাকা সত্ত্বেও আজ আমি একেবারেই একা। আসলে সে সময় আমি অর্থ উপার্জনের নেশায় এতটাই মত্ত হয়ে উঠেছিলাম যে আমার কাছে ঘুষ নেওয়াটা কোনো ব্যাপারই ছিল না। কলেজ লাইফে সততা আদর্শবাদের উপর জোর গলায় দেওয়া সেই ভাষণগুলো যেন আমার জীবন থেকে তখন অস্তমিত হয়ে গেছিল। তুমি বারংবার মানা করলেও সেই নিষেধ আমার কানে পৌঁছতই না। মনে হতো যেন কেন অশরীরী পিশাচ আমার কানের কাছে এসে বলছে, যা করছো সব ঠিক, অর্থই সব, তোমার সব সমস্যার সমাধান করবে এই অর্থ। আমি ভুল ছিলাম নন্দা, আমি ভুল ছিলাম। হঠাৎ করে আসা সোমার ফোন দুজনের এতদিনের জমানো বার্তালাপে ব্যাঘাত ঘটায়। চোখের জল মুছে গলার স্বর চেঞ্জ করে অলকা ফোনটা ধরে। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি কি বিজি ছিলে গো? অ্যাকচুয়ালি রুমেলা দিয়ে এসেছে ওর ইয়েলো কালারের শাড়িটা নিতে, ওটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বিজি ছিলাম, ওটা সেকেন্ড তাকে ডান দিকে আছে। এখন ফোনটা রাখ। ফোনটা রেখে অলকা দেখে অয়ন নেই, হয়তো ওয়াশরুমে গেছে। হঠাৎ অয়নের ফোনটা বেজে ওঠে। অন্যের ফোন ধরাটা ঠিক শোভনীয় নয়, কিন্তু এক অজানা কৌতূহলের বশে দেখে মীরা কলিং। অয়নের কথায় এক সেকেন্ডের জন্য অলকার মন গড়লেও এই ফোনের রিংয়ে আবার পুরনো ক্ষতগুলো দগদগ করে ওঠে। ভাবে, ও এখনো মেয়ে বাজিটা যায়নি তাহলে? মীরা, সীমা, রেখা, আরো কত আছে কে জানে। তাহলে আমার স্থানটাও কি ঠিক তাদের মতোই? নিজেকে খুব ছোট মনে হতে থাকে তার। ইতিমধ্যে অয়ন এসে হাজির, তার ফোন সেকেন্ড টাইম রিং হচ্ছে। ফোনটা তুলে নামটা দেখে একটু থতমত হয়ে এবং বলে, নন্দা আমাকে আজ উঠতে হবে, একটু দরকারি কাজ এসে পড়েছে, আজ তাহলে আসি। অলকা একটা বাঁকা হাসি হেসে বলে, ইয়া শিওর।
হড়বড় করে বেরিয়ে যায় অয়ন। অলকা নিজের ব্যাগটা গুছিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই দেখে একটা কাগজ পড়ে আছে মাটিতে। সেটা তুলে নিয়ে দেখে ওটা একটা প্রেসক্রিপশন। ব্যাগে রেখে ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। আন্টি কখন এলে? জানো তো আজ শরীর একেবারেই ভালো নেই। তারপর তুমিও ছিলে না। তুমি থাকলে আজ তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। তখন তুমি বিজি ছিলে তাই না? কিন্তু কি করব বলো, শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। একটু খুঁজলে হয়তো পেতাম, কিন্তু আর এনার্জি ছিল না। তাই তোমাকে ফোন করে নিলাম। কোনো অসুবিধা হয়নি তো? তুই কি মনে করিস আমার কোনো কাজ থাকে না? সব সময় আমি তোর ফোন ধরার জন্য বসে থাকি? আচ্ছা, তুই কি কোনো কাজটাই ঠিক করে করতে পারবি না? সব যদি আমি বলে দিই তাহলে তোকে দায়িত্ব দেওয়ার হয়েছে কি করতে? এইটুকু কাজ করতে যদি এত অসুবিধা হয় তাহলে কাল থেকে তোকে আর আসতে হবে না। আমার দোকান আমি নিজেই সামলে নেব। কোনো বাইরের লোকের প্রয়োজন হবে না। আন্টি কি বলছো তুমি? আমি আর এরকম করব না। কিছু হয়েছে আমায় বলো। বাইরের লোক বাইরের মতোই থাক, বেশি পার্সোনাল হতে হবে না। বিশ্বাস খুব খারাপ জিনিস, কাউকে কখনো বিশ্বাস করতে নেই। তুই আর কখনো আমার কাছে আসবি না, চলে যা। নিজের কানকে যেন বিশ্বাসই হচ্ছে না সোমার। এ কি শুনছে সে? চোখের জলটাও যেন তাকে বিদ্রূপ করছে। মানুষ চিন্তা তোটা ভুল হয়েছে। আর এক মুহূর্ত দেরি না করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় সোমা। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।